মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি রূপালী। প্রতিদিনের মতো আমরা একেবারেই 5টি শহরের খবর তুলে ধরি এই সেগমেন্টে, এবং সেক্ষেত্রে রয়েছে গুয়াহাটি, অন্যদিকে শিলচর, শিলিগুড়ি এবং ত্রিপুরা আগরতলা, এবং অন্যদিকে রয়েছে কলকাতা। এবং যে আজকের যে খবর, সেখানে কিন্তু প্রথমেই আমাদের নজর রাখতেই হচ্ছে অসমের দিকে, এবং অসমের গুয়াহাটি যে বড় খবর আজকে রয়েছে, সারাদিনের সবচেয়ে বড় খবর। একেবারেই পানবাজার থানার ক্রাইম ব্রাঞ্চে হাজির কংগ্রেস নেতা পবন খেরা। ক্রাইম ব্রাঞ্চের সমন জারির পর গুয়াহাটিতে উপস্থিত কংগ্রেস নেতা, এবং দিল্লি থেকে বিমানে করে সোজা গুয়াহাটিতে আসেন তিনি। গুয়াহাটিতে এসে প্রথমে কামাখ্যা মন্দির দর্শনে যান কংগ্রেস নেতা। বেলা 12টা নাগাদ ক্রাইম ব্রাঞ্চে হাজির হন তিনি। মুখ্যমন্ত্রীর স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আজ ক্রাইম ব্রাঞ্চে পবন খেরা উপস্থিত হয়েছেন, এবং গুয়াহাটিতে উপস্থিত কংগ্রেস নেতা পবন খেরা। এবং পানবাজারে যে থানার ক্রাইম ব্রাঞ্চ, সেখানে হাজির কংগ্রেস নেতা। ক্রাইম ব্রাঞ্চের সমন জারির পর গুয়াহাটিতে উপস্থিত তিনি। প্রায় বেলা 12টা নাগাদ ক্রাইম ব্রাঞ্চে হাজির হন তিনি। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে ঘটনাটা ঘটেছিল মুখ্যমন্ত্রীর স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আজ ক্রাইম ব্রাঞ্চে পবন খেরা উপস্থিত হন। এর আগেই বহুবার তিনি একেবারে নাকচ করেন, তিনি আসেননি, এবং অবশেষে ক্রাইম ব্রাঞ্চের মুখোমুখি পবন খেরা। এবং যে অপরাধ ছিল বা তার বিরুদ্ধে তিনি এই ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামে যে ভুয়ো পাসপোর্টের বিষয়টি তিনি তুলে ধরেছিলেন, তারপর থেকেই কিন্তু একের পর এক মামলা তার বিরুদ্ধে করা হয়, এবং সেই মামলার বিরুদ্ধেই কিন্তু বারবার হাজিরা দেওয়ার কথা বলা হয়। অবশেষে হাজিরা দিলেন তিনি, এবং আজ সকাল 12টায় গুয়াহাটিতে উপস্থিত কংগ্রেস নেতা পবন খেরা। এই বিষয় নিয়ে কিন্তু একাধিক একেবারে বিষয় ঘটনা ঘটেছে অসমের বুকে, এবং তারপর বহুবার তাকে সমনের জন্য সমন জারি করা হয়। অবশেষে ক্রাইম ব্রাঞ্চের মুখোমুখি তিনি হন, এবং মুখ্যমন্ত্রীর স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আজ ক্রাইম ব্রাঞ্চে পবন খেরা। এবং একেবারেই পবন খেরা কি বলছেন শুনবো। हाँ, पहले मेरी तबीयत एक बार ख़राब थी, एक बार राज्यसभा की कुछ फॉर्मेलिटीज़ थी, इस वजह से नहीं आ पाया। लेकिन मैं प्रयास यही करता हूँ कि जब भी बुलाते हैं मैं यहाँ ज़रूर आऊँ। देखिए, इससे पहले भी आपको 2 बार आपसे पूछताछ किया गया, उसके बाद फिर से आपको बुलाया गया। आज क्यों बुलाया गया, वो उस बारे में कुछ बताया? हम तो कानून का पालन करेंगे, जितनी बार बुलाएंगे मैं हाजिर होऊंगा, मैं पूरा सहयोग दूंगा जांच में। जितनी बार मुझे बुलाएंगे मैं आऊँगा, क्योंकि नियम और कानून के हिसाब से मुझे इनका सहयोग, जांच का सहयोग करना है। मैं जांच में सहयोग कर रहा हूँ। थैंक यू, धन्यवाद। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, যে খবর আজকে অবশেষে পবন খেরা একেবারে ক্রাইম ব্রাঞ্চের মুখোমুখি, এবং বহুবার তিনি এড়িয়েছেন, কিন্তু অবশেষে তিনি হাজির হলেন। কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো রূপালী, এখনো পর্যন্ত পবন খেরাকে জিজ্ঞাসাবাদ করছে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। এই মুহূর্তেও কিন্তু পবন খেরা ক্রাইম ব্রাঞ্চেই আছে। আর দেখো, সকাল ঠিক 11:30 নাগাদ কিন্তু পবন খেরা তোমার ক্রাইম ব্রাঞ্চে এসে হাজির হয়। তার আগে পবন খেরা গুয়াহাটিতে উপস্থিত হওয়ার সাথে সাথে প্রথমে কামাখ্যা মন্দির যায়, কিন্তু সেখান থেকে কিন্তু ক্রাইম ব্রাঞ্চে হাজির হয়। আর সাথে এপিসিসির কিন্তু কংগ্রেসের, অসম কংগ্রেসের কিন্তু অনেক কয়জন নেতা বা কর্মী তারা কিন্তু পবন খেরার সাথে আছেন, তা ছিল। দেখো, পবন খেরার সঙ্গে যখন উনি এসেছিলেন, আমরা একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে তিনটে ডেট কেন মিস করলেন আপনি, আপনাকে বারবার সমন দেওয়া হয়েছে তাও আপনি আসেননি। এই কথাটা বলার পর পবন খেরা একটাই কথা বলছে যে প্রথমে বললো যে একটা ডেটে আমার শরীর খারাপ ছিল, আমার শরীর সুস্থ ছিল না, আর দ্বিতীয়টাতে আমি একটু আমার দলীয় যে পার্টির যে কাজ ছিল সেই কাজে ব্যস্ত ছিলাম। আমি সেই কথা ক্রাইম ব্রাঞ্চকে জানিয়েছি। সেই কথাটা পবন খেরা নিজের মুখে বলেছে। আর একটা কথা বলেছে যে আমি ক্রাইম ব্রাঞ্চকে কিন্তু আমি সহযোগ করব, কিন্তু কত সহযোগ করবে সেটা কিন্তু দেখো এখনো একটু প্রশ্নবোধক। কারণ পবন খেরা তিনটে ডেট মিস করে। আর যে পবন খেরার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছে, মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামে যে অভিযোগ উত্থাপন করেছিল পবন খেরা, ভুয়ো যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট একটা সংবাদ মেলে তিনি দেখিয়েছিলেন নির্বাচনের আগে। আর তারপরে মুখ্যমন্ত্রীর স্ত্রী যখন মামলা দায়ের করেন, তারপরে পবন খেরাকে কিন্তু, আমি আবার বলি যে পবন খেরাকে
খোঁজে বা পবন খেরার বিরুদ্ধে এক অভিযান চালানো হয়েছিল। দিল্লিতে অসমের পুলিশ গেছিল, কিন্তু সেখান থেকে পবন খেরা পালিয়ে যায়, তেলেঙ্গানা যায়। তেলেঙ্গানাতে সেখানে কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু সেখান থেকেও পবন খেরা তোমার কোনো রেজাল্ট পায়নি, কোর্টে বেল রিজেক্ট করেছিল। তারপরে অবশেষে সুপ্রিম কোর্ট দিকে বেল পবন খেরা লাভ করেছে, কিন্তু তারপরেও দেখো পবন খেরার বিপদ কিন্তু পবন খেরাকে ছাড়ছে না। গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে কিন্তু পবন খেরা পরপর হাজির হতে হয়েছে। প্রথম দিন উপস্থিত হয়েছিল, তারপর দিন দ্বিতীয় দিনও উপস্থিত হয়েছিল যখন প্রথমে এসেছিল, আর তারপরে কিন্তু 3টে ডেটে পবন খেরা আসেনি। আর আজ আবার পবন খেরাকে দেখা গেছে ক্রাইম ব্রাঞ্চে এসে হাজির হয়েছে। তার সাথেও দেখো আমি আর একটা কথা বলবো, রণদীপ সুরজেওয়ালা যার বিরুদ্ধেও কিন্তু মামলা দায়ের হয়েছে। এআইসিসির তিনি একজন নেতা, কংগ্রেসের একজন নেতা আর এমপি, ওনার বিরুদ্ধেও কিন্তু মামলা দায়ের হয়েছে, ওনাকেও সামন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উনিও কিন্তু ক্রাইম ব্রাঞ্চের হাজিরা দেননি। অর্থাৎ দেখো পবন খেরা, আমি আবার বলবো যে পবন খেরার বিপদ কিন্তু এখনো সরেনি, কারণ পবন খেরা এখনো ক্রাইম ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদ করছে পবন খেরাকে। আর কি কি তথ্য পবন খেরার দিকে ক্রাইম ব্রাঞ্চ সংগ্রহ করে, পরবর্তী সময় আমরা এই কথা আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে জানাবো। রূপালী, একেবারেই তন্ময়, তুমি যেমনটা তুলে ধরলে যে এখনো কিন্তু রয়েছেন তিনি, এবং এরপর কি পদক্ষেপ করা হয় এবং আবারও তাকে তার বিরুদ্ধে সমন জারি করা হয় কিনা সেদিকে আমাদের নজর থাকছে। তবে একেবারেই এই ধন্যবাদ তোমাকে জানাচ্ছি এই মুহূর্তে। এবং এরপর আমরা চলে যাব আরো একটি খবরে, যে ঘটনা গুয়াহাটির একেবারে বৃষ্টির তাণ্ডব বলা যায়, বিপর্যয় বলা যায় প্রকৃতির, এবং গুয়াহাটিতে মূলত একেবারে অসমের গুয়াহাটিতে ধসের আতঙ্ক। একাধিক স্পর্শকাতর এলাকায় প্রশাসনের সতর্ক বার্তা। প্রবল বৃষ্টির জেরে কামরূপ মেট্রোপলিটন জেলার কামাখ্যা, মালিগাঁও এবং পাণ্ডুর সহ 5টি এলাকায় ভূমিধসের ঘটনা সামনে আসতেই জনসাধারণের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন, এবং পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতেই আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে কামাখ্যা মন্দিরমুখী প্রধান সড়কে ধসের কারণে যান চলাচল নিয়ন্ত্রিত হতে পারে বলে জানিয়েছে প্রশাসন, ফলে দর্শনার্থীদের দর্শনে বিলম্ব হওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে বন্যা এবং ভূমিধস সংক্রান্ত যে কোনো জরুরি পরিস্থিতিতে ডিডিএম এর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আগামী 3 থেকে 4 দিন গুয়াহাটি সহ অসমের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আইএমডি, এবং একাধিক স্থানে 24 ঘন্টায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা। এবং গুয়াহাটি শহর জুড়ে 366টি ধসপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই যে খবর রয়েছে আমাদের হাতে, একাধিক জায়গায় ইতিমধ্যে ধসের খবর আমরা লাগাতার দেখাচ্ছি, এবং আগামী 2-3 দিন প্রায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একেবারে এই মুহূর্তে আমরা জিএস রোডেও আমাদের প্রতিনিধি রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত জারি রয়েছে, বৃষ্টি পড়ছে, কালো মেঘের ছায়া গোটা গুয়াহাটি জুড়ে। আমরা সরাসরি আমাদের প্রতিনিধির কাছে চলে যাব, তন্ময় দে আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, একেবারে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, একেবারে অনবরত বৃষ্টি বলা যায়, মুষলধারে বৃষ্টি গোটা গুয়াহাটি জুড়ে, এবং আগামী 2-3 দিনেও সতর্কতা জারি করা হয়েছে। ধসপ্রবণ যে জায়গাগুলি সেখানেও চিহ্নিত করা হয়েছে। তো এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কি কি প্রিকশন নেওয়া হচ্ছে, কি কি জানানো হচ্ছে, সতর্কতা কি কি জারি করা হচ্ছে? একটা টোল ফ্রি নাম্বার আমি তো বলে দিই, প্রথমে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, আর টোল ফ্রি নাম্বারটাকে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আর সবচেয়ে বড় কথা দেখো, 366 যে ধসপ্রবণ এলাকা, ল্যান্ডস্লাইড প্রোন জোন বলা হয়, সেই জায়গাগুলো কিন্তু প্রশাসনের এক সার্ভেতে সেই জায়গাগুলো ইতিমধ্যে কিন্তু জানা হয়েছে কোন কোন জায়গাগুলোতে ধস পড়ার সম্ভাবনা আছে। আর তার সমান্তরালভাবে দেখো বলা হচ্ছে যে যারা পাহাড় অঞ্চলে থাকে, ফুট হিলসে থাকে, তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে, যদি এইভাবে বৃষ্টি পড়তে থাকে তাদেরকে সেই জায়গাগুলোর দিকে স্থানান্তর করে অন্য জায়গায় যাওয়ার জন্য এক নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। রূপালী, দেখো আজ কিছুক্ষণ আগের দিকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে গুয়াহাটিতে, তুমি দেখতেই পাচ্ছ। আমি এই মুহূর্তে আমি জিএস রোডে আছি, আর জিএস রোডে তোমাকে আমি একটু ছবিটা দেখাই। দেখো জিএস রোডে যদি এইভাবে এক ফসলা বৃষ্টিতে এইভাবে জল জমে যায়, তাহলে ভাবো গুয়াহাটির অন্য অন্য প্রান্তে কি অবস্থা হয়েছে এই এখনো পর্যন্ত। আমার হাতে যে তথ্যগুলো আসছে, দেখো জোরাবাট, গুয়াহাটির জোরাবাট, তারপর তোমার হাইওয়ে, বেলতলা, লালমাটি, এই সব জায়গাগুলো কিন্তু এখন জলের তলায়, কারণ এই যে 1 ঘন্টার বৃষ্টি, এই 1 ঘন্টার বৃষ্টিতে কিন্তু এখন গুয়াহাটি জলমগ্ন হয়ে পড়েছে।
আমি সাধারণ তোমাকে আমি জিএস রোডের এই ছবি দেখাচ্ছি। জিএস রোডে কিন্তু সাধারণত জল দেখা যায় না বৃষ্টির সময়, কিন্তু আজ দেখা যাচ্ছে। কারণ দেখো 1 ঘন্টা খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর এই মুহূর্তেও আমি তোমাকে যদি আমি আমার ছাতাটা যদি সরিয়ে দিই, এই মুহূর্তেও কিন্তু রূপালী বৃষ্টি পড়ছে। অর্থাৎ এইভাবে যদি বৃষ্টি হতে থাকে আজ রাতের মধ্যে কিন্তু রূপালী দেখা যাবে যে গুয়াহাটির বিভিন্ন অঞ্চল কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু তোমার জলমগ্ন হয়ে যাবে। আর এই মুহূর্তে তোমাকে আমি সেই ছবিগুলো দেখাচ্ছি। দেখো আমি তোমাকে আবার বলে রাখছি, এটা জিএস রোড, এইখানে কিন্তু জল দেখা যায় না, সাধারণত জল দেখা যায় না যতই বৃষ্টি হোক, কিন্তু আজকের এই 1 ঘন্টার বৃষ্টিতে দেখো জিএস রোডের অবস্থা দেখো। এত সমান্তরালভাবে আমার হাতে যে ইম্পুলস গুলো আসছে এখন মালিগাঁও দিকে শুরু করে তোমার লালমাটি, বশিষ্ঠ, জোড়াভাট, তোমার রাজগড় রোড, নবীননগর, অনিলনগর, সব জায়গায় কিন্তু এখন সম্পূর্ণ জলের তলায় আছে। গুয়াহাটির বিভিন্ন এলাকা গুয়াহাটির জলের তলায় আছে। তার জন্য কিন্তু তোমার দেখো যারা উদ্ধারকারী দল আছে তাদেরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হচ্ছে যে দিনে হোক বা রাতে হোক কোনো ধরনের যদি তেমন ঘটনা গুয়াহাটিতে ঘটে তাহলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছাবার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া আছে। আমি তোমাকে বলবো এসডিআরএফ এখন তোমার স্ট্যান্ড বাইতে আছে। যদি গুয়াহাটিতে আবার রাস্তার মধ্যে নৌকো চালানো দরকার হয় বা কাউকে উদ্ধার করতে দরকার হয় তাহলে কিন্তু এসডিআরএফ নৌকো নিয়ে রেডি আছে। আমার হাতে যে ইনপুটস গুলো এখন আসছে, আমি এই মুহূর্তে তোমাকে আমি জিএস রোডের দিকে আমি এই ছবি দেখানোর চেষ্টা করছি। দেখো সবাই যে বাইক তুমি দেখছো, বাইক স্কুটি দেখছো, সেই বাইক স্কুটির চাকা কিন্তু এখন জলের তলায়। আর এক সাইড দেখো তোমার এই যে গাড়িগুলো যাচ্ছে কিন্তু সবাই একটা সাইড হয়ে যাচ্ছে, কারণ আগে আরো জল। অর্থাৎ আমরা নিউজ লাইভ বাংলার তরফ থেকে আমরা গুয়াহাটিবাসীকে আমরাও সতর্ক করে দিব, যাতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে বাড়ির দিকে বের হওয়ার কোনো প্রয়োজন না থাকে তাহলে বের হতে লাগবে না। কারণ ইতিমধ্যে কিন্তু এএসডিএমএ অর্থাৎ আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ইতিমধ্যে একটা বার্তা প্রেরণ করেছে যে গুয়াহাটিতে কিন্তু আরো 1-2 ঘন্টার মধ্যে কিন্তু আরো বৃষ্টি হবে। দেখো যদি আরো এইভাবে বৃষ্টি পড়তে থাকে তাহলে কিন্তু রূপালী আজ রাতের মধ্যেই কিন্তু গুয়াহাটির বিভিন্ন এলাকা, আমি তোমাকে আবার বলে রাখছি, গুয়াহাটির বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়বে। যাতায়াত যে যানবাহন চলাচল ব্যাহত হবে। তার জন্যই কিন্তু এখন আগের দিকে এই যে সতর্কতা জারি করেছে এএসডিএমএ। তার জন্য একটাই কথা আবার বলবো আমি, যাদের যদি কোনো বিশেষ কাজ না থাকে তাহলে আজকের দিনটা তো বাড়িতে থাকুন, কারণ আজ এখনো গুয়াহাটিতে আমি আবার তোমাকে দেখাচ্ছি, রূপালী ছাতা সরিয়ে দেখাচ্ছি, এখনো বৃষ্টি হচ্ছে, জোরেই বৃষ্টি হচ্ছে। আর আবার দেখো যদি এইভাবে আমি তোমাকে আবার বলে রাখি, এইভাবে বৃষ্টি হয় দেখো ধস যেখানে নেমেছে সেই জায়গাগুলো কিন্তু এখনো রিস্কি হয়ে আছে। সেই জায়গাগুলোতে কিন্তু আবার ধস নামার কিন্তু এক সম্ভাবনা আছে। অর্থাৎ এটাই সময় যে আরো বৃষ্টি হওয়ার আগে যারা সেই পাহাড় অঞ্চলে বসবাস করে, যারা ধস প্রবণ এলাকায় যারা থাকে তাদেরকে কিন্তু অন্য জায়গায় স্থানান্তর করতে হবে বা তারাই নিজেদের আত্মীয়দের ঘরে নিচে কোনোখানে আশ্রয় নিতে হবে। কারণ আজ রাতের বেলাও মনে হচ্ছে যেটা প্রেডিকশন করা হয়েছে সেই প্রেডিকশনে কিন্তু আজ রাতেও কিন্তু খুব বৃষ্টি হওয়ার এক আশঙ্কা করা হয়েছে। আর আমি তোমাকে আবার বলে রাখি, আরো যদি এইভাবে বৃষ্টি হয় রূপালী তাহলে কিন্তু পুরো গুয়াহাটি জলমগ্ন হয়ে পড়বে। রূপালী বেশ, একেবারে তন্ময়, তুমি যেমনটা দেখালে যে জিএস রোডের ছবি আমরা দেখালাম একেবারে, এবং সতর্কতা জারি করা হয়েছে আগামী 1-2 ঘন্টায় কিন্তু আরো মুষলধারে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু একেবারেই যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেই সতর্ক বার্তা যেন গুয়াহাটিবাসী ফলো করে সেটাই আবেদন আমাদের তরফ থেকেও। তবে আপাতত ধন্যবাদ তন্ময় তোমাকে। এবং এবার নজর রাখবো আমরা শিলচরের দিকে। শিলচরে তবে স্বস্তির খবর, বরাক নদীর জলস্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে জানিয়েছে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর। বিপদসীমা 19.83 মিটার হলেও বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত জলস্তর নেমে এসেছে 19.13 মিটারে। বরাকের পাশাপাশি লঙ্গাই এবং কুশিয়ারা নদীর জলও বিপদসীমার অনেক নিচে রয়েছে এবং প্রশাসনের দাবি বর্তমানে আতঙ্কের কোনো কারণ নেই। তবে নিচু এলাকা এবং নদীর ধারে অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বন্যা সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন এবং জরুরি পরিস্থিতির জন্য হেল্পলাইনও চালু করা হয়েছে। অন্যদিকে কাছাড়ে বন্যা পরিস্থিতি স্বাভাবিক এবং শিলচরের বরাক নদীর জলস্তর কমছে। শিলচরে বরাক নদীর জলস্তর বর্তমানে নিম্নমুখী এবং গুজবে কান না দেওয়ার আবেদন প্রশাসনের।
এই বিষয়ে অফিসার অফ ফ্লাড কন্ট্রোল অফিসের আধিকারিক দেবব্রত রায় কি বলছেন শুনে নেব। যেটা মানে মানুষের মনে একটা সংশয় রয়েছে, কেন 2022-এ যে প্রলয়ঙ্কারী বাড় এসেছিল ওইখানে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, জীবন নষ্ট হয়েছে। এইবারের কি সিচুয়েশন এখনের? এইবার বলতে গেলে এখন পর্যন্ত আমাদের বরাকে অনেক ভালো সিচুয়েশন, বরাকে বলতে শিলচরে অনেক ভালো সিচুয়েশন, যেটা আমাদের ওয়ার্নিং হয়েছে, যেটা সতর্কটা তো আপনার কিছু না, এটা তো সতর্ক করা হয়েছে যে এই হয়েছে বা সামনে হতো, এখানে বিপদসীমা আসেনি, যেটা আমরা লাস্ট বছর 2 বছরে আমরা এই সময়ে 4 থেকে 5 বার বিপদসীমা অতিক্রম করেছে, কিন্তু এইবারে এইসব কিছুই নেই। শুধু আমাদের ওয়ার্নিং লেভেল একটা এসেছে, সতর্কবার্তা, সেটার থেকে আবার ব্যাক করে নেমে আসছে। আমাদের বিপদসীমা যেতে আরও প্রায় 50 সেন্টিমিটার বাকি ছিল। তো মানে এখন হলো গিয়ে ফলিং ট্রেন্ড আছে, Falling trend। প্রত্যেক ঘন্টায় কত করে প্রায় 1 কমছে? সেন্টিমিটার করে বর্তমান নামছে, 1-2 সেন্টিমিটার করে। সেটা আমাদের সন্ধ্যা 6টায় অবধিতে, যেটা আমাদের বর্তমানে এখন আপনার 10টার সময় 11টার সময় আমাদের 19.13, সেটা আমরা সন্ধ্যা 6টার সময় আমরা যেটা পূর্বাভাসে আমরা যেটা পেয়েছি সেন্ট্রাল ওয়াটার কমিশন থেকে, সেটা অনুযায়ী আমরা 18.99 ফলিংয়ে আছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমরাও আমাদেরকে অনেক জিজ্ঞাসা করে বা আসে বা আমরা বলি যে বলছে অনেক বিপদ হয়ে গেছে বড়াগুলো, কিচ্ছু না, পাবলিক ভয়ের কোনো কারণ নেই। আমরা বারবার বলছি গুজবে কান না দিয়ে শুধু সত্যি কী আছে সেটাকে যাচাই করুন, বিপদে কোনো কান দেবেন না গুজবে। গুজবে অনেক মিডিয়া আছে, কিছু ইউটিউব আছে বা আছে, দেখা যাচ্ছে যে ওরা উল্টাপাল্টা কিছু নিউজ করছে যে বড়াকে বন্যা নিয়ন্ত্রণ। লাস্ট ইয়ারে আমি এরকমও দেখেছিলাম, 2-3টা অ্যাঙ্গলে লাগিয়ে বলে যে 2022 আবার হতে চলছে, একদম এগুলো মিথ্যা। তারপর জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, যে খবর উঠে আসছে যে বরাক নদীর জলস্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং বিপদের সেরকম কোনো আশঙ্কা নেই এবং অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, আর কি কি আপডেট? হ্যাঁ দেখো, আমরা দেখছি যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু আপডেট আসছে। আমরা যে কাল 19.30 মিটারের জল বেড়েছিল যদিও, কিন্তু কাল সন্ধ্যার থেকে আবার বরাক নদীর জলস্তর নামা শুরু হয়েছে। আমরা জানি বরাক নদীর ডেঞ্জার লেভেল যেটা আছে সেটা হলো গিয়ে 19.83 মিটার। আর 2022-এ যে প্রলয়ঙ্কারী বাড় এসেছিল, যেটা মানুষ এখনো ভুলতে পারেনি, তখন কিন্তু নদীর স্তর বেড়ে দাঁড়িয়েছিল 21.59। তো এইটাই বলছে দপ্তর, যারা আধিকারিক আছেন তারা বলছেন যে ভয়ের কোনো কারণ নেই, গুজবে কান না দিতে। আর আমরা যদি এখন বলি 6টার সময় যে আপডেটটা এসছে আমাদের হাতে, সেটা হলো গিয়ে এখন জল নেমেছে, আরও নামছে, প্রত্যেক ঘন্টায় 2 মিটার 1 মিটার করে নামছে, এখন দাঁড়িয়েছে এসে 19.09 মিটারে, মানে প্রত্যেক ঘন্টায় জল কমছে। যেটা পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের, যেমনটা করে আধিকারিক বলছিলেন যে আজ রাতে ভেতরে হয়তোবা যদি এই ট্রেন্ডটাই ফলো হয় তাহলে 18.30 বা এরকম অনেকটাই নিচে চলে যাবে। কেননা মণিপুরে বরাক নদীর এফেক্টটা হয় মণিপুরের কিছু জায়গায়, যখন প্রবল বৃষ্টিপাত হয়, জল নেমে আসে জিরি নদী বা চিরি নদীতে, যখন ওভারফ্লো হয় তখনই কিন্তু বরাক নদীর জলটা বাড়ে। আর এটার সাথে যতগুলো ট্রিবিউটারি নদী আছে সেটাও কিন্তু বিপদসীমার নিচেই রয়েছে। কিন্তু একটা কথা, সতর্কতা বার্তা জেলা প্রশাসনের তরফ থেকেও দেওয়া হয়েছে, টেলিফোন নাম্বার জারি করা হয়েছে এবং এটাও বলা হয়েছে কোনো গুজবে কান না দিতে। আধিকারিক রূপে যেগুলো ইনফরমেশন দেওয়া হবে বা ফ্লাড লেভেল বা ফ্লাড এফেক্ট নিয়ে কথা বলা হবে সেটাতেই যেন মানুষ বিশ্বাস করেন, কেন সোশ্যাল মিডিয়াতে অনেক ভুল ভ্রান্তি ছড়ানো হয়, সেটা নিয়ে মানুষ প্যানিক না করে কোনো রকম যে গুজবে কান না দিতে এবং সরকারি যে তথ্য দেওয়া হচ্ছে সেখানে নজর দিতে এবং সেই কথাই মেনে চলতে। একেবারেই তুমি যেমনটা বললে, আমরা সেদিকে নজর রাখছি। তবে আপাতত ধন্যবাদ বিক্রম তোমাকে। অন্যদিকে বদরপুরে বড়সড় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল জিআরপিএফ এবং আরপিএফ। 15646 চারুলাপল্লী এক্সপ্রেসের A1 কোচে তল্লাশি চালিয়ে 2 মহিলার লাগেজ থেকে 10টি সাবানের কেশে লুকিয়ে রাখা 116.96 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 17 লক্ষ টাকারও বেশি এবং মাদক শনাক্তকরণ কিটে পরীক্ষার পর
এনডিপিএস আইনে মাদকটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন শ্রীভূমির আনোয়ারা বেগম এবং শিলচরের দিলারা বেগম লস্কর। এবং এই মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কারা এই চক্রের সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। একেবারেই আমরা যে খবরে কিন্তু ধারাবাহিকভাবে নজর রাখছি, বদরপুরে কিন্তু বড় সড় মাদক বিরোধী অভিযান এবং সেই অভিযানে কার্যত 17 লক্ষ টাকারও বেশি উদ্ধার হয়েছে হেরোইন এবং সাবানের কেশে লুকিয়ে রাখা ছিল 10টি যে জিনিসপত্র এবং 116.96 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার হয়েছে এই ঘটনায়। এবং সবচেয়ে বড় খবর, 2 মহিলা ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে। এবং একেবারেই যে নাম উঠে আসছে শ্রীভূমির আনোয়ারা বেগম এবং শিলচরের দিলারা বেগম লস্কর। এবং এই মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কারা এই চক্রের সঙ্গে জড়িত তা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এবং অন্যদিকে যে একের পর এক এই যে ড্রাগস হেরোইন পাচার অসমের বুকে ঘটছে তার মাথাকে এবং কারা বড় বড় রাঘব বোয়াল সেদিকে কিন্তু নজর প্রশাসনের এবং আশা রাখছি যে খুব শীঘ্রই সেই রাঘব বোয়ালরা পুলিশের জালে ধরা পড়বে। আছি পরবর্তী খবরে এবং নজর রাখবো শিলিগুড়ির দিকে। জন্ম মৃত্যু শংসাপত্রের নথি খতিয়ে দেখতে পুলিশের অভিযান শিলিগুড়ি পুর নিগমে এবং ভুয়ো শংসাপত্রের জাল ভাঙতে এবার কড়া পদক্ষেপ প্রশাসনের। রাজ্য সরকারের নির্দেশে শিলিগুড়ি পুর নিগমে পৌঁছে পুলিশের বিশেষ দল 1995 থেকে 2022 সাল পর্যন্ত জন্ম এবং মৃত্যু সংক্রান্ত নথির বিস্তৃত যাচাই শুরু করেছে এবং তদন্তে খতিয়ে দেখা হচ্ছে কারা বেআইনিভাবে শংসাপত্র তৈরি এবং ইস্যু করেছে। পাশাপাশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের পরিবারের নামে কোনো শংসাপত্র জারি হয়েছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং অন্যদিকে সন্দেহজনক নথি মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর। অন্যদিকে শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন বিরোধী দলনেতা অমিত জৈন দাবি করেছেন যে আগের সরকারের আমলে বেআইনি শংসাপত্র ইস্যুর ঘটনা ঘটেছে এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে মুখই খুললেন না শিলিগুড়ি পুর প্রশাসক আর বিমলা। কি বলছেন অমিত জৈন শুনে নেব। আমি তো শুনলাম 1995 থেকে 2022 পর্যন্ত এরা ক্রস ভেরিফিকেশন করবে, যেহেতু এসআইয়ের প্রক্রিয়ার সময় অনেক জাল সার্টিফিকেট ধরা পড়ছিল, হতে পারে এখানে হয়েছে। বিগত সরকার তো এইসব জিনিসে লিপ্তই ছিল, আমরা জানতাম। কিন্তু আমাদের তো দেশ আগে, দেশের সুরক্ষা আগে, এই কারণে তো আমরা দেখতে চাচ্ছি জাল মানুষ এখানে না থেকে যায়, তাদের নথিপত্র চেক করে যদি ধরা পড়ে তাদেরকে কিন্তু এখান থেকে আবার রিপোর্ট করার একটু ব্যবস্থা করতে হবে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, এই যে জন্ম মৃত্যু শংসাপত্র এবং সেখানে জাল বিষয়টি, সেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে আজকে শিলিগুড়ি পুর নিগমে পুলিশের অভিযান এবং কি কি আপডেট উঠে আসছে, কি কি খতিয়ে দেখলো তারা? দেখো, গোটা রাজ্যেই কিন্তু এই ধরনের যে শংসাপত্র, জন্ম এবং মৃত্যু যে শংসাপত্র তা কিভাবে ইস্যু করা হয়েছিল এবং কাদেরকে ইস্যু করা, সমস্তটা খতিয়ে দেখতে গোটা রাজ্য জুড়ে কিন্তু এই পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন পৌরসভা, গ্রাম পঞ্চায়েত যেখান থেকে মূলত ইস্যু করা হয় তা সেই অভিযান চালানো হচ্ছে। একইভাবে শিলিগুড়ি পুর নিগমেও কিন্তু ঠিক এই আজকে শিলিগুড়ি পুলিশের একটি বিশেষ দল, তারা যেখানে মূলত বার্থ এবং ডেথ রেজিস্টার যে সার্টিফিকেট সেই ইস্যু করা হয় সেখানে কিন্তু অভিযান চালায় এবং সেখানে 1995 সাল থেকে 2022 সাল পর্যন্ত কাদেরকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কোন কোন জায়গায় ইস্যু করা হয়েছে এবং যারা অবৈধভাবে তাদেরকে কোনোভাবে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখে। দেখো, ভোটের আগে যখন এসআইআর হলো গোটা রাজ্যে, সেই সময় এই ধরনের বেশ কিছু জাল যেটা জন্ম সার্টিফিকেট সেই হাতে পড়ে এবং এই নিয়ে কিন্তু বেশ রাজনীতি সরগরম হয়। মূলত শিলিগুড়ি মহকুমার বিভিন্ন জায়গা থেকেই এই
সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ইস্যু করা হয়েছে বলে এটার অভিযোগ উঠেছিল। এবং সেই ঘটনার পর এবার রাজ্যের যখন সরকারের ক্ষমতার পালা পরিবর্তন হলো, তখন গোটা রাজ্যে এবার পুলিশকে দিয়েই কিন্তু এই সমস্ত ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে রাজ্য সরকার, এবং সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে, কারা ইস্যু করছে, কারা এর সাথে জড়িত, সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত করছে। মূলত কাদেরকে ইস্যু করা হয়েছে এবং কারা এই ইস্যু করছে সার্টিফিকেট সেই সমস্ত তথ্যই আজকে কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। রূপালী, একেবারেই জয়দীপ, তুমি যেমনটা বললে যে সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে, যেহেতু একেবারে পশ্চিমবঙ্গ সরকারের কড়া নির্দেশিকা রয়েছে যে বিষয়গুলিকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে এবং যদি জাল থেকে থাকে সেক্ষেত্রে সেগুলি বার করতে হবে। সেই জন্যই এই পদক্ষেপ, এবং এরপর কি কি কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে এবং কি আপডেট আসছে সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ জয়দীপ। মহানগর চপে আমরা তুলে ধরলাম গুয়াহাটি, শিলচর এবং শিলিগুড়ির বিশেষ খবর, এবং একেবারে আজকের মহানগর চপ এখানেই শেষ করছি। এরপর দেখুন অন্যান্য খবর।